নমস্কার বন্ধুগণ, বড়দের চরণতুলিতে মাথা রেখে আজকে আমি লাইভে আসছি। প্রথমত বড়দের প্রতি সালাম ও ভালোবাসা এবং নমস্কার। ছোট ভাই বোনদের প্রতি হৃদয় বড় ভালোবাসা। ভালোবাসা দিয়ে আমি আজকে কিছু আলোচনা শুরু করতে চাই। দু কদম এগিয়ে যেতে চাচ্ছি। সালটি 2013 দাদা। এই 2013 সালে তৎকালীন আমাদের কেন্দ্র সরকার ছিলেন ডাক্তার মনমোহন সিং। তিনি সরকারে থাকা অবস্থায় এক এক দিন বিশেষ করে গুজরাট থেকে এক একটা করে মেসেজ আসা শুরু হলো আমাদের বিভিন্ন রাজ্যে ভারতবর্ষের। কীরকম মেসেজ জানেন? আর মেসেজ কোন ভদ্রলোক ছাড়ছেন? ভদ্রলোকের নাম হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদি। বিভিন্নভাবে বিভিন্ন রকমের মেসেজ পাঠাচ্ছেন দেশবাসীর কাছে। প্রথমত শুনতে পাচ্ছি মহা আফসোস করছেন, খুব আফসোস। মানে আমাদের দেশ নাকি ধ্বংসের দিকে, দেশকে রক্ষা করতে হবে, জিডিপির অবস্থা তলানিতে, এমনকি আমাদের দেশের টাকা বিদেশে পড়ে আছে, ব্ল্যাক মানি ফিরিয়ে আনতে হবে। এত টাকা নাকি বিদেশে পড়ে আছে। এই সব টাকা নিয়ে এসে আমাদের ভারতবাসীর প্রতিটি মানুষকে 15-15 লক্ষ টাকা দেওয়ার পরেও নাকি টাকা শেষ হবে না। এরকম মেসেজ আসা শুরু হলো। ব্যাকিং ইন্ডিয়া বানাতে হবে, বছরে 2 কোটি বেকারকে চাকরি। তাছাড়া শুনতে পাচ্ছি উনি নাকি একজন নিতান্ত গরিব ঘরের সন্তান, ফুটপাতে চা বিক্রি করে নাকি রুজি রোজগারের ব্যবস্থা করেছিলেন। দাদা এইসব আলোচনা করতে করতে না 2014 লোকসভা নির্বাচন কিন্তু এসেই গেল। দেশের মানুষও ভেবেছিল সত্যি তো যে সমস্ত কথা বলছে এরা বাস্তব তো। দেশের আর্থিক অবস্থা খুব সংকট দেখা দিচ্ছে। এই কংগ্রেস সরকার দেশটাকে শেষেই করে দিচ্ছে। আমাদের দেশের টাকাগুলো বিদেশে পড়ে আছে, সেগুলো ফিরিয়ে আনার কোনো চেষ্টা করছে না। বেকার ছেলে মেয়েদের চাকরি দিতে পারছে না। সত্যি এই মোদিজি যেন আমাদের দেশের একমাত্র মুখ। ইনি মনে হয় আমাদের দেশের রক্ষা কবচ, বা এনার হাতে দেশটাকে তুলে দিলেই মনে হয় দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এরকম কিন্তু চিন্তা ভাবনা আমাদের দেশের মানুষ করে নিলেন। তার মধ্য দিয়ে 2014-তে নির্বাচনের মধ্য দিয়ে তাকে দিল্লির মসনদে বসিয়ে দিয়ে দেশের সম্রাট বানিয়ে দিলেন। আহ, মোদি আমাদের প্রধানমন্ত্রী, কি না আনন্দ! আনন্দ মেতে গিয়েছিলাম দেশের মানুষ আমরা। তো যাই হোক, উনি সরকারে বসলেন। বসার পর উনি প্রথম কাজ করলেন ব্ল্যাক মানি ফিরিয়ে আনবে। ওই কি একটা টিম, এসআই না কি একটা টিম গঠন করলেন। এর মারফত ব্ল্যাক মানি ফিরিয়ে আনতে হবে, দেশের মানুষকে 15-15 লক্ষ টাকা দিতে হবে। ভাই ব্ল্যাক মানি ফিরিয়ে আনলো, পেয়ে গেলাম প্রতিটি মানুষ 15-15 লক্ষ টাকা। এবার উনি কি করলেন,
নোট বাতিল করলেন। আহ, কি আনন্দ, কি অবস্থা! নোট বাতিলের মধ্য দিয়ে আমরা কেউ মনে হয় ভুলতে পারিনি। ছোট্ট ছোট্ট শিল্পগুলো, ছোট মাঝারি, সব তলানিতে চলে গেল এই নোট বাতিলের পরে। তাও আমরা ভেবেছিলাম না, মোদিজি করেছে তো ঠিক আছে। দেশবাসী কিন্তু এটাই ভেবে নিল। পরবর্তীতে কি করলেন? কর বসিয়ে দিলেন প্রতিটি মানুষের মাথার উপর, জিএসটি। এক দেশে একটাই কানুন থাকবে। আরে আমরাও ভাবলাম হ্যাঁ তো ঠিকই তো, ভালো তো, মোদিজি বলছে এটা ভালো কথা তো। এক দেশে আবার বিভিন্ন রকমের কানুন থাকবে, এটাও তো ঠিক নয়। করে দিলেন জিএসটি। ততক্ষণ দেশের মানুষ ভাবছিল যে না, মোদিজি করছে তো ঠিক আছে। হয়ে গেল জিএসটি। পরবর্তীতে উনি চিন্তা ভাবনা নিলেন, যে কাজটা 70 বৎসরে হয়নি সে কাজটা উনি হাত দিয়ে দিলেন। সেটা হলো 370। বাহ, দেশবাসী আনন্দ মেতে উঠলাম, মোদিজি করছে। এতদিনে যে কাজগুলো হয়নি, কি না আনন্দ! মোদি বলে কথা। পরবর্তীতে কি করলেন? 3 তালাক উচ্ছেদ করতে হবে। আরে ঠিকই তো, আমাদের মুসলিম মা বোনেরা ভাবছে আমাদের জন্য কটা লোক ভেবেছে। মোদিজি আমাদের জন্য সামনে আছে, আমাদের 3 তালাক উচ্ছেদ করে দিবে, ভালো তো। উচ্ছেদ করে দিলেন 3 তালাক। যাক, মোদিজি করছে তো। এরকম করতে করতে 19-এর লোকসভা নির্বাচন হাতে কাছের দিকে। ইতিমধ্যে এমন একটা ঘটনা ঘটে গেল, বিশেষ করে পুলওয়ামাকে কেন্দ্র করে। কিছু যেন তরতাজা জীবন আমরা হারিয়ে ফেললাম, আমাদের দেশের সম্পদ। পরবর্তীতে কি হলো, কয়েকদিন পর হঠাৎ শুনলাম অমাবস্যার অন্ধকার রাত্রে উনি নাকি বদলা নিয়ে আসলেন পুলওয়ামার থেকে। কি আনন্দ দেশবাসীর! আহ, এরকম মানুষ মনে হয় আর দেশে পাওয়া যাবে না। তার মানেটা কি ছিল জানেন? লোকসভা নির্বাচন এসে গেল, নোটবন্দি, জিএসটি, 370, 3 তালাক, এসব নিয়ে মানুষ একটু কালচার করে চিন্তা ভাবনা করবে তো, চিন্তা ভাবনার মধ্য দিয়ে ভোট দেবে তো। সেটাকে কিন্তু পুলওয়ামায় ভুলিয়ে দিলেন। কি বীর যোদ্ধা প্রধানমন্ত্রী আমরা পেয়েছি ভারতবর্ষে। আগেও এরকম অনেকবার হয়েছে, কোনো প্রধানমন্ত্রী তো এরকম করতে পারেনি। মানে পুরা শেষটাই চলে গেল আমাদের পুলওয়ামায়, ওখানে গুলিয়ে দিলেন। সেই অবস্থায় হয়ে গেল 19-এর লোকসভা নির্বাচন। দেশের মানুষ দু হাতে তাকে আশীর্বাদ করলেন, 303খানা সিট হাতে দিয়ে মোদি 2 সরকার হলেন। এবার সরকার হওয়ার পর কেন্দ্রীয় গৃহমন্ত্রী সংসদে, পার্লামেন্টে আলোচনা তুললেন সিএএ নিয়ে। আমরা শুনছি দেশবাসী, আরে ভালো তো, সিএ তো ভালো জিনিস। বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে যে সমস্ত মাইনরিটিরা এসেছে, এদেরকে যদি আমরা সিটিজেনশিপ দিতে না পারি তাহলে এদের অবস্থা কি হতে পারে। খুব ভালো জিনিস। আর মোদির সিদ্ধান্ত, না, খুব ভালো হবে।
এই চিন্তা ভাবনা করতে 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 রামলীলা ময়দানে মোদির জনসভা। ভাই বলুন তো সেখানে মোদিজি কি বলে বসলেন? সিএ এর আলোচনা হয়েছে, এনআরসির তো আলোচনা হয়নি। আর ওদিকে পার্লামেন্টে দাঁড়িয়ে অমিত শাহজি বলছেন, কি বলছিলেন জানেন? অত সকলের মনে আছে, कोनोलॉजी समझिए, कोनोलॉजी सीए होगा फिर एनआरसी होगा, सारा भारतवर्ष में होगा। भाई ये कथाटार मानेटा कि? शुरू हो गेल मानुषेर मनेर भीतर द्विधाद्वंद्व, जानी ना के सत्य बोलছে, नरेंद्र मोदी की अमित शाह। এবার কিন্তু এই এতক্ষণ ধরে বা এতদিন ধরে যে নরেন্দ্র মোদিজি 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 বলে আসলাম, এরপরে কিন্তু জি শব্দটা বন্ধ হয়ে গেল, মানুষের মুখে শুনতে পাচ্ছি না নরেন্দ্র মোদি মোদি মোদি। এখানে যেন কেমন একটা জল ঘোলার মধ্যে ফেলে দিল দেশবাসীকে। কেউ বলছে এনআরসি হবে, কেউ বলছে এনআরসি হবে না। তো যাক, সেসব তাদের ব্যাপার। আসছি সেই বিষয়টা নিয়ে। পরবর্তী অবস্থায় এই এনআরসিকে কেন্দ্র করে দিল্লিতে আন্দোলন শুরু হলো। বিজেপির কিছু কিছু লিডাররা কি বলেছিল জানেন? 500 টাকার জন্য নাকি তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকার জন্য এসে আন্দোলনে। ভাবা যায়? কি অদ্ভুত কথা। বিশাল বড় ওয়াল তৈরি করলেন কোটি কোটি টাকা খরচা করে এদেরকে আটকানোর জন্য। ভাই বলুন তো মিথ্যা বলছি? যাক, পরবর্তীতে আসলো দিল্লির বিধানসভা নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে কয়েকজনের হাতে দায়িত্ব দেওয়া হয়েছিল, আপনারা কেউ ভোলেননি, সকলের জানা আছে, আমি জাস্ট মনে করিয়ে দিচ্ছি আপনাদের। যেমন কপিল মিত্রা, পারভেজ শর্মা, অনুরাগ ঠাকুর, আরও দুই একজন নেতা ছিলেন। এদের যে অশালীন ভাষা মন্তব্য, এরা যেভাবে ভাষা ব্যবহার করেছিলেন, साले को गोली मारो, टैम को जाने दो, रोड फाঁকা कर देंगे, এই যে উক্তিকর ভাষার মধ্যে, দাদা বলুন তো 9 মাসের একটা শিশু বাচ্চাকে জ্যান্ত জ্বালিয়ে পুড়ে মারা হলো। আমি হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান ইহুদি সাঁওতাল ভিল গারো কোনো জাতের দিকে আসছি না, আমি মানুষ নিয়ে কথা বলছি। বিজেপির তরফ থেকে একজন নেতাকে কি সতর্ক করা হয়েছে? আমরা কি শুনেছি? বরঞ্চ এদের জন্য যে বিচারপতি স্টেপ নেওয়ার জন্য আসলো, এক পা মাটি এগিয়ে আসলো, রাতারাতি সেই বিচারপতিকে বদলি করা হলো না ভাই মুরলীধরনকে। ভাবুন তো এদের অবস্থা। সারা দেশের তাবৎ তাবৎ নেতা মন্ত্রীদের দিল্লিতে নামিয়ে দিলেন। বিধানসভায় দিল্লি দখল করার জন্য পরিণামে ফল কি হলো? দিল্লিবাসী তাদের কি পুরস্কার দিল ভাই? তো আমি আমাদের বাংলা নিয়ে দু চার কথা আপনাদের সামনে তুলে ধরছি। বাংলায় কিন্তু বিধানসভা ভোটের দামামা বেজে গেছে। আমি নিজে যেন কেমন একটা অস্থিরতার মধ্যে বসবাস করছি দাদা। যেমন আমাদের বাপ ঠাকুরদারা 1947-এর আগে পরাধীন ভারতে বসবাস করতেন, ইংরেজদের দলদাসও করতেন।
আজকে আমাদের পশ্চিমবাংলায় ভোটের দামামা বেজে যাওয়ার পর থেকে সেই রকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে যেন আমাদের চলতে হচ্ছে বঙ্গবাসীকে। আজকে হিন্দিভাষীরা দিয়ে বাংলা ভর্তি করছে, প্রতিদিন শূন্যে উড়ে যাচ্ছে একজন না একজন নেতা মন্ত্রী, বাংলাভাষীকে চমক দেখাতে চাচ্ছে। তো যাই হোক, আমি বঙ্গ বিজেপির দিলীপ ঘোষ, রাহুল সিনহা, বাবুল সুপ্রিয়, জয়প্রকাশ মজুমদার, রাজু ব্যানার্জি, সায়ন্তন বোস, আপনারা যারা রয়েছেন, আমি আপনাদের জিজ্ঞেস করছি দাদা, বলুন তো, আপনারা কি দিল্লির বিজেপি বা গুজরাটের বিজেপিকে বলেছেন যে বাংলার মানুষ আমাদের উপর ভরসা রাখতে পারছেন না, তাই আপনারা ভোট প্রচারের জন্য আসুন? আপনারা কি বলেছেন? হয় আপনারা বলেছেন, নয় সেই গুজরাটের হিন্দিভাষী বিজেপিরা আপনাদের উপর ভরসা রাখতে পারছে না। মুকুলবাবু, আপনি যখন দলে আসতেন আপনাকে কি বলেছিল? যাক, সারদার তোলাবাজি শুভেন্দু, নারদার সম্রাট মুকুলদা, আমি সেদিকে যাচ্ছি না। মুকুলদা, আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আপনাকে কি বলেছিল বঙ্গ বিজেপির তরফ থেকে? বাংলায় নাকি বিজেপির বাঙালি মুখ নেই, তাই মুখ স্বরূপ আপনাকে নিয়ে আসলো। আপনাকে নিয়ে আসার পর আপনার নাকের ডগা দিয়ে কাকে নিয়ে আসছে? শুভেন্দু বাবুকে। কি বলছে? বাংলায় বিজেপির মুখ নেই। শুভেন্দু বাবু আপনার সামনে কে নিয়ে আসছে? রাজীব বাবুকে। বাংলায় কোনো বিজেপি মুখ নেই। আপনাদের জিজ্ঞাসা করছি, আবার আপনাদের নাকের ডগা দিয়ে বারবার সৌরভ গাঙ্গুলির বাড়িতে যাচ্ছে, তার কাছে গিয়ে কাকুতি মিনতি করছে বাংলায় নাকি বিজেপির কোনো মুখ নেই, তাকে দলে আসার জন্য অনেকভাবে আহ্বান করছে। অন্যদিকে আবার দেখছি আরএসএসের প্রধান মোহন ভাগবতজি আবার বম্বেতে মিঠুন চক্রবর্তীর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে বসে আলোচনা করছে, পার্টিতে আসার জন্য সুপারিশ করছে। এসব কি হচ্ছে দাদা? বঙ্গ বিজেপির মাতারা যারা রয়েছেন, আমি আপনাদের একটা কথা জিজ্ঞাসা করছি, বিশেষ করে লালকৃষ্ণ আডবাণী, মনোহর যোশী, উমা ভারতী, যশবন্ত সিনহা, এরাই ছিল বিজেপির মূল কাণ্ডারি। আজকে মোদী সরকার তৈরি হওয়ার পর এরা কোন অবস্থায় বসবাস করছে দাদা? তো আপনারা যারা রয়েছেন না, আপনাদেরও ঠিক তাই অবস্থা হয়ে বসে আছে। আজকে যেভাবে আপনারা হিন্দিভাষীদের নিয়ে এসে বাংলায় ভোট প্রচার চালাচ্ছেন, আপনারা যে কটাই সিট পাবেন, 10-20টা যে কটা সিটেই পাবেন, দিল্লি থেকে বা গুজরাট থেকে কি বলবে জানেন? अरे हम लोग प्रचार में गया है बोल के तो इतना सीट मिला, अगर हम तुम लोग खाता ही खोल नहीं पाता। কয়েকদিন অপেক্ষা করুন, এসব কথা শুনবেন। তো যাই হোক, সেটা ওদের অভ্যন্তরীণ বিষয়, আমি সেদিকে নাক গলাবো না। আমার মূল কথা হচ্ছে, আমি বঙ্গবাসীর কাছে করজোড়ে অনুরোধ করছি, আমার সমাবেশী যে সমস্ত দাদা ভাই মা বোনেরা রয়েছেন, আমাদের পশ্চিমবাংলায় আরএসএস সংগঠনটার এত উৎপত্তি কিভাবে হলো দাদা? আপনার একটা কথা মনে রাখবেন, আপনাদের কোনো ছেলে সন্তানকে যদি আরএসএস সংগঠনের মধ্যে যুক্ত রেখেছেন, আমি পরিষ্কার বলছি, আর কদিন পরে আপনাদেরকে বাবা মা বলে ডাকবে না, এরা গরুকে বাবা মা বলে ডাকবে। আরএসএসের পক্ষ থেকে একটা নতুন বই তৈরি করা হয়েছে, বাবা মাকে পুজো করবে না, গোমাতাকে পুজো করবে এরা প্রতিনিয়ত। আমি চ্যালেঞ্জ করে বলছি। তাছাড়া যেভাবে আপনার
সেই ছেলেটার হাতে তরোয়াল অগ্নিঅস্ত্র তুলে দেওয়া হচ্ছে, আগামী দিনের পরিস্থিতি খুব ভয়াবহ দাদা। তাই আমি সমস্ত বঙ্গবাসীকে অনুরোধ করছি, এই সাম্প্রদায়িক বিজেপিকে এবার বিধানসভায় আমাদের বাংলা থেকে উৎখাত করতে হবে। 24-এর লোকসভা নির্বাচনে দেশ মুক্ত করতে হবে, বিজেপি মুক্ত দেশ করতে হবে দাদা। না হলে কিন্তু আমরা বড় বিপদে পড়ে যাব, ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে হচ্ছি আমরা। আজকে আপনারাই বলুন তো, কি সুন্দর সুন্দর হিন্দিভাষীরা আছে আমাদের ব্ল্যাকমেল করতে। আমরা বাঙালি, আমরা বাংলার মানুষ, আমরা সবই বুঝি। আমরা বলি বাংলা, ওরাও বদিয়াই বলছে, বাঙ্গাল বলছে। আরে কি অদ্ভুত অবস্থা। আমরা জীবন ভর দেখে আসলাম রথযাত্রা হয় বর্ষাকালে, বর্ষাকালে রথযাত্রা হয়। কি অদ্ভুত অবস্থা, এবার বসন্তকালে রথযাত্রা শুরু হয়ে গেছে। ভাবুন তো, এরা কার? এদের মাথায় কি চিন্তা ভাবনা রয়েছে দাদা? আপনারা স্বস্তি মস্তিকে একবার চিন্তা ভাবনা করে দেখুন, এরা কোন জায়গায় নিয়ে যাচ্ছে দেশটাকে। আজকে ইতিহাসের পাতায় লেখা থাকবে, রাজস্থানে পৌর ভোট হলো, পাঞ্জাবে পৌর ভোট হলো, জামানত জব্দ হয়েছে। আজকে বলুন তো আপনারা, 2013-তে জিডিপির অবস্থা কি ছিল, বর্তমান কোন অবস্থার মধ্য দিয়ে দেশ চলছে দাদা? দেশের অবস্থা ভয়াবহ। কৃষকরা আন্দোলন করে করে মরে যাচ্ছে, আর এরা সকলে মিলে জোট বেঁধে পশ্চিম বাংলায় যাচ্ছে পশ্চিম বাংলা দখল করার জন্য। যারা সুন্দর চেহারা দেখবেন না দাদা। আজকে আমরা চিকেন বলি, যেটা চালানি সেটাকে পোলট্রি বা ব্রয়লার বলি, আর লোকালটাকে আমরা লোকালেই বলি। বলুন তো, পোলট্রির দাম কি আর লোকালের দাম কি দাদা? হ্যাঁ, পোলট্রি কিন্তু আকারে বড়, বিশাল বড়, দেখতে সুন্দর, সুন্দর চেহারা। একটা পোলট্রির 5 কেজি 7 কেজি মাংস হচ্ছে, আর একটা লোকাল মুরগির 1 থেকে 1.5 কেজি মাংস হচ্ছে। আপনারা কোনটা খাবেন বেছে নিন। আবার দামের দিকে যাবেন, পোলট্রির দাম 150-200 টাকায় পাওয়া যাচ্ছে, লোকাল মুরগি কিনতে গেলে 4 থেকে 500 টাকা লাগছে। এখানেও কিন্তু তফাৎ। আপনারা ভাবুন কি অদ্ভুত অবস্থা। আমরা একটা হাইব্রিড মাগুর মাছ দেখতে পারি 10 কেজি 15 কেজি, সেটার দাম 100-150 টাকা মার্কেটে কেজি বিক্রি হচ্ছে। খাচ্ছে না তেও। লোকাল মাগুর এতটুকু একটু 100-150 গ্রাম, হাইস্টলি 200 গ্রাম ওজন হয়, সেটার দাম হলো 1000-1200 টাকা। সেই রকম ফাটুস ফুটুস সুন্দর চেহারা দেখবেন না, হিন্দিভাষীদের কথায় বিশ্বাস করবেন না। আমরা লোকাল, আমরা বঙ্গভূমি মানুষ। এ বাংলা নেতাজি সুভাষচন্দ্র বোসের বাংলা, কাজী নজরুল ইসলামের বাংলা, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, স্বামীজির বাংলা, ভগৎ সিং এর বাংলা, ক্ষুদিরামের বাংলা, বিরসা মুন্ডার বাংলা। এ বাংলা কোনো হিন্দিভাষীর বাংলা নয় দাদা। আজকে তারা আছে আমাদেরকে রাজনীতি শিখাতে, আমাদের জ্ঞান দিতে চাচ্ছে। এনআরসির ভয় দেখাচ্ছেন। কাকে ভয় দেখাচ্ছেন? হিন্দু রাষ্ট্র গঠন করতে চাচ্ছেন। হিন্দু রাষ্ট্র গঠন করতে হলে কোনো একটা জাতকে তাড়াতে হবে, আপনারা বেছে নিলেন মুসলিমকে তাড়াবো।
আমরাও সংবিধান জানি, আইন জানি। ওই আইনে কোথাও হিন্দু মুসলিম শব্দ লেখা নেই। এই 5-7 বছরের মধ্যে 2014-তে মোদী সরকার তৈরি হওয়ার পর থেকে হিন্দু মুসলিম শব্দ শুনতে পাচ্ছি দাদা। বিজেপিরা আপনারাও ভালো জানেন এনআরসি কখনো টিকবে না। এই এনআরসির আতঙ্ক দিয়ে মুসলিমদের বা হিন্দুদের একটা ভাগাভাগির চেষ্টা করছেন। মানুষ মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার চক্রান্ত করছে, একে অপরের মধ্যে দাঙ্গা লাগানোর পরিকল্পনা নিচ্ছে। আপনারা সাধারণ মানুষের কাজ করছেন, কি করছেন বলুন তো? আসুন না, বাংলায় আসছেন তো, দেখছেন তো বাংলার অবস্থা। আমি বঙ্গবাসীকে বলছি দাদা, আপনারা বলুন তো 7 বৎসরে বিজেপি কি করলো সারা ভারতবর্ষ জুড়ে? হ্যাঁ, আমাদের রাজ্য নয়, তৃণমূল শাসিত রাজ্য, এরকম 10-15টা রাজ্য বিজেপিরা চালাচ্ছে। খবর নিয়ে দেখুন তো, খবর নিয়ে দেখুন না। কোথায় ছিলেন যখন আমফানের জ্বর হয়েছিল? কোথায় ছিলেন আপনারা? আজকে একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে আমাদের চলতে হচ্ছে এই করোনা মহামারী। কি দিতে পারছে কেন্দ্র সরকারের তরফ থেকে? আপনারা বলুন না। প্রতিদিনই তো আপনারা একজন না একজন আমাদের পশ্চিমবাংলা আসছেন সভা করার জন্য, বাংলার মানুষকে ভুল বোঝানোর জন্য। পরিষ্কার করুন না আপনারা কি দিতেছেন। কিসের অজুহাতে আপনারা ভোট চাচ্ছেন বাংলার মানুষের কাছে? তৃণমূলের উন্নয়ন দেখবেন, চোখে পড়ছে না? অনুব্রত বাবু বলছিলেন উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে, মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। আপনারা কথাটা অন্য দিক দিয়ে গুলিয়ে দিতে চাচ্ছেন। আপনারা যেদিকে শূন্যেই যাচ্ছেন পশ্চিমবাংলায়, বার মাটি দিয়েই যাচ্ছেন, উন্নয়নের উপর দিয়েই চলাফেরা করছেন পশ্চিমবাংলায়। যখনই ঢুকছেন আপনারা দিদির উন্নয়নে, অস্বীকার করতে পারবেন আপনারা? তারপরে আবার বড় বড় কথা। আজকে আদিবাসী নেপালি ভাই বোনেরা জল জমি জঙ্গল কেটে একটা সুন্দর পরিবেশ তৈরি করছে, তারা সুখে শান্তিতে বসবাস করবে বলে। ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো একটা এনআরসির ভয়। আদিবাসীরা কি এদেশীয় নয়? কেন আসামে এনআরসি করতে গিয়ে 28,000 আদিবাসীর নাম বাদ পড়ল? নেপালিরা এই দেশীয় নয়? কেন লক্ষাধিক নেপালিদের নাম বাদ পড়ল দাদা? কি চাইছেন আপনারা? তো যাই হোক, আমি বঙ্গবাসীকে অনুরোধ করছি দাদা, আমি আপনাদের জিজ্ঞাসা করছি, আপনারাই বলুন তো, যেমন আমাদের মমতা ব্যানার্জি রয়েছে, এরকম মমতা ব্যানার্জি লক্ষ লক্ষ রয়েছে আমাদের দেশে বা পশ্চিম বাংলায়। কই, তারা তো রাজনীতি করছে না। আর রাজনীতি করছে না বলেই তারা কি না খেয়ে মারা যাচ্ছে? আমাদের দিদি কেন রাজনীতি করছে ভাই? রাজনীতি না করলে কি উনি না খেয়ে মারা যেতেন? খাওয়ার জন্য কি উনি রাজনীতি করছে? আজকে ওনার জীবনটা তছনছ করে দিলেন সাধারণ মানুষের জন্য, পশ্চিমবাংলার চিন্তা ভাবনা করে। উনি প্রতিনিয়ত চাচ্ছেন পশ্চিমবাংলায় সুন্দর একটা পরিবেশ তৈরি হোক, পশ্চিমবাংলায় বেকার ছেলে মেয়েদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হোক, পশ্চিমবাংলা জাতিভেদ নির্বিশেষে সমস্ত মানুষই তার স্বাধীনতা নিয়ে বসবাস করুক, পশ্চিমবাংলায় সাধারণ মানুষরা যেন না খেয়ে মারা যায়। মানুষের কোনটা চাহাত সেটা নিয়ে উনি লড়াই আন্দোলনের মাধ্যম দিয়ে মানুষকে পূরণ করার চেষ্টা করছে। আর আমরা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করছি, একে অপরকে দোষারোপ করছি, মমতা ব্যানার্জির নামে কুৎসা গাইছি।
আপনারাই জবাব দিন তো, 10 বছরে কি করেছে মমতা ব্যানার্জি পশ্চিম বাংলায়? কেউ বলতে পারবেন? কার জন্য? আপনার আমার জন্য, আপনার আমার ছেলে সন্তানের জন্য। আমার ঘরে যে মেয়েটা যুবক হয়ে লেখাপড়া করতেছে সেই বাচ্চাটার জন্য। আমার ঘরে যে ছেলেটা লেখাপড়া শিখে বেকার হয়ে বসে আছে, কর্মসংস্থানের ব্যবস্থা নাই, সেই ছেলেটার জন্য। সেবিকের মাধ্যম দিয়ে হোক, যে কোনো মাধ্যমে, যেভাবেই হোক, তাকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছেই তো। দিদি কার জন্য ভাই তার জীবন নিয়ে খেলছেন? উনি নাও করতে পারেন তো রাজনীতি, কেন করছেন? কার জন্য করছেন? এরপরেও আমরা বুঝতে পারছি না দিদির মনের দুঃখ বেদনা। উত্তরবঙ্গ নিয়ে দু চার কথা বলছি, আপনারা বলুন তো, বালুরঘাট, উত্তর দিনাজপুর, আলিপুর, কুচবিহারে বিশ্ববিদ্যালয় কে করলো ভাই? জলপাইগুড়িতে সুপার স্পেশালিটি হাসপাতাল, রাজবংশী ভাইদের জন্য, রাজবংশী ভাষায় যেন আমরা লেখাপড়া করতে পারি, 200টি স্কুল ডিক্লেয়ার করলেন। দিদি আমাদের জন্য করে যাচ্ছেন তার জীবন বাজি রেখে, আর এরা আসছেন বদনাম করার জন্য। আজকে পুঁতি নিয়ে তো পুঁতিটা নেতার মুখেই শুনতে পাচ্ছি, বিজেপি নেতারা হিন্দিভাষী যারা আসছে, শুধু পিসি ভাইপো পিসি ভাইপো। অমিত শাহজি, আপনারও ছেলে রয়েছে, কই আপনার ছেলেকে তো রাজনীতিতে নিয়ে আসছেন না? তারপরে কিন্তু অনেক ইতিহাস রয়েছে, আমরাও বলতে পারি। আপনি কেন রাজনীতি করছেন? আর আপনি যদি সত্যিকারের রাজনীতি করছেন তো আপনার ছেলেকেও রাজনীতিতে নিয়ে আসুন, আপনার ফিউচারকে। এই একটা 32-33 বছরের একটা নজওয়ান ছেলে, সে একটু রাজনীতি করছে আর তাকে নিয়ে এত কাটাছড়া হচ্ছে, কি অদ্ভুত পরিস্থিতি। আমাদেরও মুখ রয়েছে, আমরাও বলতে পারি, আমাদের কাছেও তথ্য রয়েছে। আপনারা যেভাবে বলবেন আমরাও সেভাবে কথা শুরু করব। আপনারা যেদিকে যাবেন আমরাও কিন্তু তার ব্যাকগ্রাউন্ড যাব, পরিষ্কার কথা। এখানে আপনাদের লাইট করছে না বাংলার মানুষ। আসুন, আরো যারা যারা রয়েছে আসুন। আমরা দিল্লির বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে দেখলাম, আজকে আপনাদের উত্তরপ্রদেশের অবস্থা কি? পাঞ্জাবে নমিনেশন দিতে পারলেন না, ভোট প্রচার করতে পারলেন না। রাজস্থানের অবস্থা ঘেন্নানীয়। সেদিকে আপনারা লক্ষ্য করছেন না? শুধু বাংলায় আসতে হবে, দিদিকে হারাতে হবে। কেন দিদিকে হারানোর জন্য ভাই এত উঠে পড়ে লাগছেন? দিদি কি পথের কাটা? না, দিদি যা ঘটে যাচ্ছে সেটা বলছে। আপনারা যেভাবে দেশ চালাচ্ছেন তাতে কিন্তু দিদির বরদাস্ত হচ্ছে না। তাই আপনাদের সামনে দিদি সত্য কথাগুলো তুলে ধরছে, আর এটাই যেন এদের মাথার বোঝা হয়ে গেছে, দিদিকে সরাতে হবে। আজকে দিদিকে সরাতে গিয়ে সারা দেশের নেতা মন্ত্রীরা আপনারা এককাট্টা হয়ে গেলেন, পশ্চিমবাংলায় আসলেন ভোট নেওয়ার জন্য। মানুষ চিনে নিয়েছে আপনাদের, অত সস্তা ভোট দেবে না। তো যাই হোক, বঙ্গবাসীর কাছে আমার বিশেষ অনুরোধ, সামনে বিধানসভা নির্বাচন, আপনারা দিদির দিকে একটু মূল্যায়ন করুন। দিদি কেন রাজনীতি করছে, কিসের জন্য উনি জীবন বাজি রেখে 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টায় উনি পরিশ্রম করে যাচ্ছে, কার জন্য? উনি কি রাজনীতি না করলে ঘরে বসে এক মুঠো কি খেয়ে জীবনযাপন করতে পারবেন না? আমাদের বাংলার মানুষের জন্য। তো যে মানুষটা সকাল সন্ধ্যা প্রতিনিয়ত ঝড় বৃষ্টি বাংলার মানুষের জন্য আকুল বিকুল হয়ে যাচ্ছে,
আর আমরা যদি তাকে একটু সাধ না দিতে পারি তাহলে কিন্তু উপরওয়ালাও কিন্তু আমাদের ক্ষমা করবে না ভাই। যাই হোক, এতটুক বলে আজকের লাইভ থেকে আমি বিদায় নিতে যাচ্ছি। তবে বিদায় নেওয়ার আগে আমি বাংলার সমস্ত হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, দলিত, আদিবাসী, মুসলিম, ব্রাহ্মণ সবাইকে অনুরোধ করছি, এই বিজেপির কাছ থেকে আপনারা দূরে সরে থাকুন। আর একটা শব্দ, রাম তো একজন ভগবান, মহাপুরুষ। জয় শ্রীরাম, রামের শব্দটা শুনলে যেন হৃদয়টা জুড়িয়ে যেত। আজকে এমন একটা পরিস্থিতি আসছে, মারমুখী হয়ে হাতে অগ্নি অস্ত্র নিয়ে, লাঠি ঠোসা নিয়ে জয় শ্রীরাম বলছে, আওয়াজটা শুনলে যেন ভিতরে একটা আতঙ্কর সৃষ্টি তৈরি, আতঙ্কর পরিবেশ তৈরি হচ্ছে। জানি না এই জয় শ্রীরামের নামে না জানি কি কোথায় কি হয়ে যাচ্ছে। এই একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের বসবাস করতে হচ্ছে ভাই। আপনারা সঠিক চিন্তা ভাবনা করুন। আমরা বাংলার মানুষ, আমরা যেন জাতিভেদ নির্বিশেষে যেভাবে আমাদের বাপ ঠাকুরদারা 14 পুরুষ বসবাস করে আসছে, আমরাও আগামী দিনে এইভাবে বসবাস করতে চাই। এতটুক বলে আমি আজকের লাইভ থেকে বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি আমাদের ভোট ঘোষণা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা একে অপরের সঙ্গে হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে এলাকাবাসী সমস্ত একতাবদ্ধ হয়ে এই আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, এই সাম্প্রদায়িক বিজেপির কাছ থেকে যেন আমরা বাংলাকে রক্ষা করতে পারি, এটাই আমার আহ্বান। এতটুক বলে আজকের লাভ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ।